জনগণ পথ পরিচায়ক ও জয় হে ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা লিখেছিলেন ভারত ভাগ্য বিধাতা কবিতায়, জনতাই যে জনার্দন, মধ্যবিত্ত চাকুরিজীবী থেকে প্রবীণ, বাজেটে বিরাট আয়কর ছাইদ দিয়ে ক্যান্সার সহ জীবনদায়ী ওষুধের দাম কমিয়ে কৃষকদের জন্য এক গুচ্ছ ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজকের বাজেটকে করে তুললেন জনমোহিনী। মধ্যবিত্তের মুখে ফোটালেন নির্মল হাসি। পকেট খালি নয়, এই বাজেটে পকেট ভরার বাজেট, দেশের স্বপ্ন পূরণের বাজেট, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা একের পর এক বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, বিশ্লেষণ করব, মধ্যবিত্ত পেলোটা কি তাও আপনাদের সামনে রাখবো। কিন্তু শুরুতেই দেখিয়ে নি মোদী সরকারের এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত, এবারের বাজেটে বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাফে 5 লক্ষ টাকা থেকে বেড়ে 12 লক্ষ টাকা করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখুন, ছিল 7 লক্ষ, 1 লাফে সেটা বেড়ে হলো 12 লক্ষ। বাজেটে মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মোদী সরকার। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1 লাফে বাড়ানো হলো 5 লক্ষ টাকা, 7 লক্ষ থেকে বাড়িয়ে 12 লক্ষ। যে মধ্যবিত্তরা চাতকের মতো আয়কর ছাড়ের দিকে তাকিয়ে বসেছিল, তাদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে মোদী সরকারের এই সিদ্ধান্ত। যেমন পর্যটন সংস্থার কর্ণধার তুষার হালদার আয়করে ছাড় দেখে হিসেব কষতে শুরু করে দিয়েছেন। এবার হাতে যে টাকা থাকবে তা দিয়ে কিভাবে ব্যবসা আরো বড় করা যায়। ব্যবসার ক্ষেত্রে তো কাজে লাগবেই, কারণ আমরা ছোট ব্যবসায়ী, আমাদের যদি পুঁজিটা আরো বাড়ে, সরকারের ট্যাক্স যতটা কম দেওয়া যায় আমাদের তত প্রোগ্রেসটা হবে। হ্যাঁ, আমাদের এক্সপেন্ডিচারটা কমবে, ব্যবসার ক্ষেত্রে আরো বেশি প্রোগ্রেস করতে পারবো। নতুন কাঠামো অর্থাৎ নিউ রেজিমে মোদী সরকার আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে যে ছাড় দিল, তার ফলে করদাতাদের বিরাট অঙ্কের লাভ হবে। বার্ষিক 12 লক্ষ টাকা অবধি আয়ে এতদিন ৭১,৫০০ টাকা কর দিতে হতো, এখন এই আয়ে 1 টাকাও কর দিতে হবে না, ফলে পুরো ৭১,৫০০ টাকাই লাভ। বার্ষিক 13 লক্ষ টাকা অবধি আয়ে আগে যেখানে ৮৮,৪০০ টাকা আয়কর দিতে হতো, এখন সেখানে দিতে হবে ৬৬,৩০০ টাকা, অর্থাৎ ২২,১০০ টাকা লাভ। বার্ষিক ১৫ লক্ষ টাকা অবধি আয়ে আগে আয়কর দিতে হতো ১,৩০,০০০ টাকা, সেটা এখন কমে হবে ৯৭,৫০০ টাকা, অর্থাৎ ৩২,৫০০ টাকা লাভ। এইভাবে বার্ষিক ১৭ লক্ষ টাকা অবধি আয়ে লাভ হবে ৫৪,৬০০ টাকা। বার্ষিক ২২ লক্ষ টাকা অবধি আয়ে ১ লক্ষ টাকার কিছু বেশি এবং বার্ষিক ২৫ লক্ষ টাকা অবধি আয়ে ১,১৪,৪০০ টাকা লাভ হবে। Definitely, এটা তো big relief. Middle class is already burdened by many taxes, so ওদের খুব হেল্প হবে obviously, and they will get more money to buy many things. ওই ইকোনমির জন্য আর ভালো হবে। আমরা যা রোজগার করবো তার যদি পুরোটাই ট্যাক্সই বেরিয়ে গেল, তাহলে থাকলোটা কি? মানে যতটা কম করা যায়। জনসাধারণের স্বার্থের জন্যই করেছে, কিন্তু প্যারালালি দেখতে হবে যাতে কান্ট্রি ইকোনমিক সাইডটা বেটার হয়। অফকোর্স ইটস আ গুড নিউজ, অ্যাটলিস্ট আমাদের হাতে কিছুটা এক্সট্রা টাকা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই ছাড় নতুন কর কাঠামো অর্থাৎ নিউ রেজিমের জন্য। পুরনো কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমের ক্ষেত্রে আয়কর দিতে হবে আগের হারে। পুরনো কাঠামো অনুযায়ী বার্ষিক ২.৫ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে কোনো আয়কর দিতে হবে না। ২.৫ থেকে ৫ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ৫% হারে আয়কর দিতে হবে। বার্ষিক ৫ থেকে ১০ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২০% এবং বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০% হারে কর দিতে হবে। সেখানে বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন কর কাঠামোয় বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয় পুরোপুরি করমুক্ত। তারপর ৪ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে কোনো কর দিতে হবে না। ৪ থেকে ৮ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ৫% হারে আয়কর দিতে হবে। বার্ষিক ৮ থেকে ১২ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে আয়কর গুনতে হবে ১০% হারে। বার্ষিক ১২ থেকে ১৬ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ১৫%। বার্ষিক ১৬ থেকে ২০ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২০%। বার্ষিক ২০ থেকে ২৪ লক্ষ টাকা অবধি করযোগ্য আয়ে ২৫% এবং বার্ষিক ২৪ লক্ষ টাকার ওপর করযোগ্য আয়ে ৩০% হারে আয়কর দিতে হবে। বিশেষজ্ঞদের মতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ার ফলে সাধারণ মানুষের হাতে বেশি টাকা থাকবে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে আর কেনাকাটা বাড়লে অর্থনীতি চাঙ্গা হবে। পার্সোনাল ইনকাম ট্যাক্সে এতটা ছাড় আমার মনে হয় না কেউ এক্সপেক্টও করেছিল। কাজেই এটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের একটা মানে পাওনা অনেকদিন ডিউ ছিল, কিন্তু এবারে সেটা একদম পুরোপুরি পেয়েছে। কারোর দুঃখ থাকা উচিত নয়। কাজে বুঝতে পারছেন, একজন মানুষ ২ লক্ষ টাকা যে রোজগার করে, ২৪ লক্ষ টাকা বছরে ইনকাম, তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি যদি 25% কমে যায়, নিশ্চয়ই তাদের হাতে তো একটা বিরাট। শনিবারের বাজেটে নির্মলা সীতারামন আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়েছেন। তিনি জানান, আয়কর রিটার্ন বা রিটার্ন সংশোধনের সময়সীমা ২ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হলো, অর্থাৎ ৪ বছরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করা যাবে।
ময়ূর ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বুঝতেই পারলেন মধ্যবিত্তরা যথেষ্ট খুশি হয়েছেন এই বাজেটে, জনমোহিনী বাজেট বলছেন তারা। গতকাল আপনাদের মনে থাকবে মন কি বাতে নরেন্দ্র মোদী বলেছিলেন প্রধানমন্ত্রী নিউ ইন্ডিয়ার কনসেপ্ট বোঝাতে গিয়ে যে ভিআইপির জায়গায় ইপিআই এর মাহাত্ম্য বাড়বে। ইপিআই কি না, এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট। তখনই অনেকটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে আজকের বাজেট মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আজকের বাজেট জনমুখী হতে চলেছে। আমি অর্ঘ্য মিত্র, ট্যাক্স বিশেষজ্ঞ, অর্ঘ্যবাবুর কাছে শুরুতেই আসবো। অর্ঘ্যবাবু, এই যে ট্যাক্সের স্ল্যাবটা আপনি যদি শুরুতেই একদম ক্লিয়ার করে দেন যে মধ্যবিত্তদের হাতে এখন আর পেন্সিল থাকলো না, তার ঝুলি উপর করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অ্যাকচুয়ালি মধ্যবিত্ত কে, এটা নিয়ে একটা ডিসপিউট আছে। আপনি যদি দেখেন 12 লক্ষ টাকা অবধি যাদের ইনকাম, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স স্ল্যাবগুলো চেঞ্জ হয়েছে, সেখানে সেই স্ল্যাব অনুযায়ী 12 লক্ষ টাকা যে ইনকামে যে ট্যাক্স লায়াবিলিটিটা হয়, সেই টাকাটা পুরোটাই সরকার রিবেট দিচ্ছেন। আমাদের ইনকাম ট্যাক্সে 87A বলে একটা সেকশন আছে, সেটা তারাই পাবে। এই ট্যাক্স রিবেটটা মানে যা ট্যাক্স ডিউ হচ্ছে পুরোটাই রিবেট হিসেবে ছাড়। সেটা আপ টু 12 লক্ষ মানে মোটামুটিভাবে মাসে আপনার 1 লক্ষ টাকা। এবং এই যে স্ল্যাবগুলো চেঞ্জ হয়েছে, এর বেনিফিটগুলো হয়ে এসছে আগের বারের থেকে এই বছরের তুলনায় 24 লাখ টাকা অবধি। তো 24 লক্ষ টাকা যাদের বছরে ইনকাম, তাদের মোটামুটিভাবে 1,10,000 টাকা ট্যাক্স সেভিং হবে, যেটা আজকে তারা যেটা দেন তার মোটামুটি 25%। তো ডেফিনেটলি 2 লাখ টাকা অবধি যাদের ইনকাম, তাদের তো আমরা উচ্চ মধ্যবিত্ত বলতেই পারি। এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা এখানে খালি বলছি এটা মধ্যবিত্তর জন্যই বেনিফিট, এটা কিন্তু এই যে 1,10,000 টাকা ছাড়টা, এটা কিন্তু 24 লক্ষর ওপরে যারা ইনকাম তারাও পাবেন অটোমেটিক্যালি, কারণ এটা তো স্ল্যাবটা চেঞ্জ হয়েছে। কাজেই তাদের হয়তো পার্সেন্টেজ অফ ট্যাক্স সেভিংসটা কম হবে, 25 থেকে কারুর হবে হয়তো 20, কারুর হবে 15, বাট সেটাও একটা সাবস্ট্যান্সিয়াল ইনকাম। না, চাকুরিজীবী যারা, তাদের ক্ষেত্রে তো আয়করের অনেকটাই সুরাহা পাবেন তারা। এই ছাড়া 75,000 টাকা অবধি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটাও, তার মানে তাদের ক্ষেত্রে 12,75,000 টাকা যদি ইনকাম হয়, 75,000 টাকা তারা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। কাজেই 12 লক্ষই চলে আসবে এবং 12 লক্ষর অবধি তারা ট্যাক্স রিবেট পাবে। কাজেই তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আমি এখানটায় আসতে চাইবো পরে আপনার কাছে, যে যারা চাকুরিজীবী নন, যারা অন্য ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের আয় যদি 12 লক্ষের ওপরে হয়, তাদের ক্ষেত্রে কি হবে? কিন্তু তার আগে সজলদার কাছে আসবো। সজলদার, তখনও বলছিলাম এখনো বলছি, সত্যি তো আজকে তো হাসার দিন বটে, কিন্তু বিরোধীদের কটাক্ষ রয়েছে সজলদা। না, দেখুন সেগুলো তো অতৃপ্ত আত্মা বলতে হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুধু সজলদা হাসছে কেন? একমাত্র দেবনারায়ণ দা খুব বিপাকে পড়ে গেছে, এটাকে সমর্থন করবে না বিরোধিতা করবে, আপনিও হাসছেন, সবাই হাসছে। সাধারণ মানুষের, আপনারা যাদের ইন্টারভিউ দেখলেন তারা তো সব বিজেপি নয়, তারা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষও হাসছেন। এখন দেখুন, আপনি যদি এর ভেতর থেকেও কিছু, এদেরকে আজকে সবাইকে ব্যালেন্স বলতে হবে, যে কিছু ভালো হয়েছে তারপর বলতে হবে কিছু খারাপ হয়েছে, কারণ তা নাহলে বাড়ির গৃহিণীরাও রাগ করবেন। এটা তো ঘটনা যে 12 লাখ টাকা অবধি আমায় ট্যাক্স দিতে হবে না। শুধু এটা ছেড়ে দিন, আমি শুধু ট্যাক্স নিয়ে সব চ্যানেল আলোচনা করছে। মেডিকেলে 10,000 ক্ষেত্রে কোথায় কি রয়েছে সেটাই তো বিরোধীরা বলছেন, যে সব অঙ্কটা হয়েছে একেবারে হিসেব করে। না, একটা হিসেব কষেই তো করা উচিত, ট্রেডমিলে তৈরি করা উচিত, হিসেব কষেই তো বাজেট করা উচিত। আমার বক্তব্য হচ্ছে, দেখুন 12 লাখ টাকা অবধি একটা লোক ট্যাক্স ডিডাকশন পাচ্ছে, এর ছাড়া আমরা সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু 10,000 ডাক্তার প্রতি বছর ভারতবর্ষ পাচ্ছে, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা প্রতি বছর 6,000 আইআইটি থেকে পাস করা ছেলে পাবো, সেটাও ভারতবর্ষ পাবে। এগুলো সবটাই আমার আগামী দিনের ভারতবর্ষকে ডেভেলপ করবে। এছাড়াও আপনি দেখুন, কৃষকের বিভিন্ন জায়গায়, কৃষিক্ষেত্রে বিভিন্ন জায়গায়, মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ওষুধে, দেবনারায়ণদার হয়তো এখনও ওষুধ লাগে না, ভগবান করুক না লাগুক, কিন্তু এদের যে ওষুধ, সেই ওষুধেও একটা বিরাট টাকার ছাড় পাচ্ছি আমরা। তো এগুলো ওভারঅল মিলে আমার মনে হয় এই বাজেটকে যারা বিরোধিতা করবেন, তাদের 2-1টা ঘুমের ওষুধ কিনে 2-4 দিন ঘুমানো দরকার। এছাড়া আমার আর কিছু বলার মতন নেই। বেশ,
তৃণমূলের তরফ থেকে যিনি রয়েছেন তিনি কি বলবেন তৃণমূলের হয়ে? সৌম্যদা রয়েছেন কংগ্রেসের হয়ে, আমি প্রতিনিধিদের কাছে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো শুধুমাত্র মধ্যবিত্তরা নয়, চাকরিজীবীরা নন, আরো কারা কারা এই বাজেটে সুবিধে পাবেন। যেমন প্রবীণদের জন্য বেনজির ছাড় দেওয়া হয়েছে আয়করে। উদার হয়েছে মোদী সরকার কতটা না, ষাটোর্ধ্বদের জন্য সুদের ওপর কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে, 50,000 টাকা থেকে বাড়িয়ে তা 1 লাফে 1 লক্ষ টাকার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। The limit for tax reduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. এবারের বাজেটে আয়করদাতাদের জন্য বড় ঘোষণা করে মন জয় করে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য উদার হলো মোদী সরকার। ষাটোর্ধ্বদের জন্য সুদের ওপর কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হলো, 50,000 টাকা থেকে তা বাড়িয়ে 1 লাফে 1 লক্ষ টাকা করা হলো। বেহালার বাসিন্দা রঞ্জিত অধিকারী, বয়স 61 বছর। সরকারের ঘোষণায় বেজায় খুশি তিনি। এইবার আমাদের আশা অনেকটাই পূর্ণ হচ্ছে বলা যেতে পারে, কারণ এই যে আমাদের যে 50,000 থেকে বাড়িয়ে 1 লাখ করেছে ইন্টারেস্টের ছাড়টা, এটা আমাদের যারা সিনিয়র সিটিজেন তাদের কাছে একটা বিরাট হেল্পফুল হবে। অনেকটাই ট্যাক্স আমাদের বাঁচানো যাবে, কারণ সিনিয়র সিটিজেনরা মেইনলি এফডির ইন্টারেস্টের উপরেই বেশ কিছুটা ভরসা করে চলে আর কি, তো সেটা একটা বিরাট হেল্পফুল হলো। আর যেটা বলছেন টিডিএস, হ্যাঁ টিডিএসটা অবশ্যই ওটা খুবই উপকার হবে, ভালো হয়েছে। যাদবপুরের রিজেন্ট এস্টেটের বাসিন্দা 64 বছরের সাক্ষ্য রায়চৌধুরী, পেশায় অর্থনৈতিক উপদেষ্টা। বাজেট দেখে উচ্ছ্বসিত তিনি। এবারের বাজেটটা দেখে মনে অ্যামেজিং বাজেট, ভাবা যায় না। আমরা মধ্যবিত্তরা এতদিন ধরে, আমার জীবতে গেলে এতদিন ধরে মধ্যবিত্তদের জন্য বাজেট তৈরি হয়, মানে এরকমভাবে তৈরি হয়নি যে 12 লাখ টাকা পর্যন্ত ছাড় দিলাম। কেউ পেনশন পাচ্ছে, তার ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে খাচ্ছে, সেখানে যদি ইন্টারেস্টটা 50,000 থেকে 75,000 1 লাখ টাকা হয় ছাড়টা, তাহলে তার কাছে একটা বিরাট ব্যাপার, তার কাছে বিরাট একটা সেভিংস একটা। বেলেঘাটার বাসিন্দা 64 বছরের পরিমল দে, বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনিও নির্মলা সীতারামনের বাজেটে আশার আলো দেখছেন। আমি বলবো এটা একটা বিশাল পদক্ষেপ, কারণ 50,000 টাকা ইন্টারেস্ট যেটা ছিল, ছাড় ছিল, সেই 50,000 ইন্টারেস্ট একটা এফডির সেটা চলে গেল 1 লাখ টাকা। এটা একটা বিশাল ছাড়, মানে এটা আমার কাছে একটু আশাতীত ছিল। আজকের দিনে আমি খুব খুশি আর কি, যে জিনিসটা আমরা এতদিন, আমি যেহেতু এখন সেলফ এমপ্লয়েড, কিন্তু আগে যখন চাকরি করতাম তখন এটাকে ভীষণভাবে চেয়েছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে এটা আজকের দিনে আমার পুরো ফুলফিলমেন্টটা হলো আর কি। 74 বছর বয়সী নরেন্দ্র মোদী, 65 বছর বয়সী নির্মলা সীতারামন, দুজনের যুগলবন্দির বাজেটে প্রবীণদের মুখে একগাল হাসি। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি একেবারে এই ক্ষেত্রে প্রবীণদের নিয়ে ছোট্ট একটু আলোচনা করব। আমি অভিরূপদার কাছে আসবো। অভিরূপদা, এই যে আয়করে বেনজির ছাড় দেওয়া হলো প্রবীণদের জন্য, সেটা ষাটোর্ধ্বদের ক্ষেত্রে এটা ওল্ড রেজিমে না নিউ রেজিমে? কতটা ছাড় তারা পাবেন? আয়কর তো দিতেই হবে। দেখুন, আয়কর তো দিতেই হবে, যেটা ছাড় হলো সেটাতে টিডিএস এর লিমিটটা বাড়ানো হলো। অর্থাৎ আগে 50,000 টাকার বেশি যদি কারোর ইন্টারেস্ট ইনকাম হতো, ব্যাংক কেটে নিত ইন্টারেস্ট ইনকামের 10%। এখন সেটা বাড়িয়ে 1 লাখ টাকা অবধি কাটবে না, এই আর। আর সেটা ইন এনি কেস ওই 15H ইত্যাদি কিসব ফর্ম আছে, সেগুলো জমা দিলে ব্যাংক কাটে না। অতএব এটা ঠিক ট্যাক্স ছাড় আমি বলবো না, তবে এটা সুবিধা ডেফিনেটলি। এইটুকু বলা যায়। হ্যাঁ, কারণ আমি অর্থনীতির লোক নয়, আমি আর চিরকাল আপনাদেরকে টিভিতে দেখে ফলো করে জানি না। আমার বক্তব্য হচ্ছে যে 50,000 টাকার উপরে 10% টিডিএস কাটা হতো, এখন এটা 1 লাখের বেশি হলে কাটা হবে। তাহলে তো আপনি 50,000 অবধি তো আপনি সুযোগ পাচ্ছেন। এই যে টিডিএসটা যেটা কাটছে, সেটা যদি 1 লাখের ওপরে গিয়ে কাটে, তাহলে আপনি পুরো এক্সট্রা 50,000 টাকার উপরে বেনিফিটটা পাচ্ছেন না, তা নয়। আমি ডিডাকশনটা শুনুন, একটা সোজা কথা বলি, এই যে ডিডাকশনটা এটা ওল্ড ট্যাক্স রেজিমে আছে। আপনি যদি নিউ ট্যাক্স রেজিমে যান, আপনার সেই 50,000-এর কোনো বেনিফিট নেই, কোনো বেনিফিট নেই। কারণ এটা যে সেকশনে আছে, চ্যাপ্টার 6-এতে, সেটা নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় নেই। আমি আরেকটু বলে দিই সকলের সুবিধার জন্য, যে আমার 50,000 টাকা অবধি একটা ডিডাকশন ছিল, আমার ডিডাকশন তাই আছে, কিন্তু টিডিএসটা 1 লাখ করা হয়েছে। আগে হতো কি, টিডিএসটা কেটে নিত, তারপরে আমার হয়তো ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে না, তখন আমাকে রিটার্ন ফাইল করে ওইখানে ক্লেম করতে হতো, আমার রিফান্ড আসতে হতো। এখন যেহেতু ওটা 1 লাখের ওপরে যদি ইন্টারেস্ট হয়, তখনই টিডিএস কাটবে,
আমাদের হাতের টাকাটা ওই ক্যাশ ফ্লো যে প্রবলেমটা ছিল সেটা হবে না, এটাই হচ্ছে বেনিফিট। আমি এখানে অভিরূপদার কাছে আসবো যে এই যে অর্থমন্ত্রী জানালেন যে নতুন কর ছাড়ের ফলে সরকার 1 লক্ষ কোটি টাকা রাজস্ব ছাড় দিতে প্রস্তুত, যা ব্যক্তি করদাতাদের জন্য অর্থাৎ যারা কর দেয় তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানেই অনেকে বলছেন যেটা ঐতিহাসিক বাজেট 2025-এর এই পরিবর্তন মধ্যবিত্তদের জন্য অন্যতম বড় কর সংস্কার, কি মনে করেন? আচ্ছা দেখুন, মধ্যবিত্তদের লাভ হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা তো পরিষ্কার। এখানে দুটো প্রশ্ন আছে যদি আমি উল্টো দিক থেকে দেখি। একটা প্রশ্ন হচ্ছে যে সরকারের তো আয় কমে গেল, সরকার এই আয়টা কি করে পূরণ করবে? অর্থাৎ আয় একদিকে যেমন কমে গেল, তেমনি নির্মলা সীতারামন বলছেন যে ফিসকাল ডেফিসিটটাও কমছে, তাহলে সরকারের টাকাটা আসবে কোথা থেকে? এখন এখানে ধরে নেওয়া হচ্ছে যে মধ্যবিত্তর হাতে বেশি টাকা দিলে মধ্যবিত্ত সেটা খরচ করবে। খুব গরিব যারা তারা খুব বেশি ইন্ডাস্ট্রিয়াল গুডে খরচা করতে পারে না, খাবারের পেছনে চলে যায়। খুব বড় লোক যারা তারা সেভ করে বেশি। মধ্যবিত্তই টার্গেট করা হচ্ছে মধ্যবিত্তকে, মধ্যবিত্তর হাতে টাকা দিলে তারা খরচ করবে। খরচ করলে ইকোনমিটা চাঙ্গা হবে এবং ইনকাম বাড়বে মানুষের, তার ফলে জিএসটি ইত্যাদি দিয়ে সরকারের আয়টা পূরণ হবে, এটা ধরে নেওয়া হচ্ছে। এবার এখানে একটা রিস্ক আছে। ধরুন নানা রকম এক্সটার্নাল ফ্যাক্টর আছে, ধরুন তেলের দাম বেড়ে গেল, কিংবা ট্রাম্প সাহেব সাংঘাতিক ট্যারিফ বাড়িয়ে দিলেন, কিংবা আরও নানা ধরনের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই যে অ্যাসাম্পশন যে মধ্যবিত্ত এতটা খরচ বাড়াবে, সেটা হয়তো পূরণ নাও হতে পারে। সেইটা যদি হয় তাহলে সরকারকে অনেকটা ফিসকাল ডেফিসিট বাড়িয়ে ফেলতে হবে, সেইটা একটা ক্রাইসিস হতে পারে, সেই রিস্কটা আছে। এটা সবসময়ই আছে না, সবসময় মানে এক্ষেত্রে এরকম না করা হতো তাহলেও তেলের দাম বেড়ে যেতে পারত। না, সরকার তো আয়টা কমিয়ে দিয়েছে এবং আয়টা মানে ট্যাক্স রেটটা কমিয়ে দিয়েছে, মানে সরকারের আয়। এবার সরকার ধরছেন যে মানুষের ইনকাম বাড়বে, টোটাল রিসিটটা হচ্ছে ট্যাক্স রেট এবং মানে মানুষের ইনকাম। যে আমরা কোষাগারের কথা না ভেবে আমরা মানুষের কথা ভাবলাম। হ্যাঁ, কোষাগারের কথা ভাবলেন না, জনগণের কথা ভাবলাম। না, কিন্তু কথা হচ্ছে কোষাগারে যদি টান পড়ে তাহলে সরকারকে ধার করতে হবে, তখন রেট অফ ইন্টারেস্ট বাড়বে, তখন কিন্তু মধ্যবিত্তই আর অতটা জিনিসপত্র কিনতে পারবে না। যারা ধার নিয়ে বাড়ি গাড়ি কিনছেন, কেনার কথা ভাবছেন, তাদের অসুবিধা হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট মার খাবে। তবু তো এখন মধ্যবিত্ত ভাবতে পারবে বা পারছে, এতদিন তো মধ্যবিত্ত এই ভাবার জায়গাটাতেই ছিল না। এই ছাড়টা পেলো বলে তো তবু বাজারে গিয়ে কেনার সুযোগ পাবে, যে পকেটে আমার টাকা আছে, অ্যাটলিস্ট এই চিন্তাটা নেই। দেবনানন্দ নিশ্চয়ই এখন অর্থনীতির অধ্যাপক হিসেবে বলবেন না রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলবেন? যেহেতু অর্থনীতি একজন ছাত্র হিসেবে বলবো, আমি একটু বলে নিই। আধুনিক অর্থনীতিবিদের জনক জেম কিনসের একটা কথা না বলে পারছি না, ইকোনমিক্স ইজ এ ভেরি ডেঞ্জারাস সায়েন্স। অর্থনীতি হলো একটা ভয়ঙ্কর বিজ্ঞান। ভয়ঙ্কর কেন? আজকে লক্ষ্য করুন, সুপার রিচদের পরে হাত না দিয়ে মধ্যবিত্তরা একটা বিরাট সুবিধা দিল, তাতে 1 লক্ষ কোটি টাকা সরকার হারাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই 1 লক্ষ, একটু আগে অভিরূপবাবু বলছিল এই যে টাকাটা হারালো কোথা থেকে আসবে, আমিও দেখছিলাম এই টাকাটা কোথা থেকে আসবে না, ট্যাক্স থেকে যেটা আয় আসবে 31 লক্ষ কোটি টাকার থেকে আসবে 3.5 লক্ষ কোটি টাকা আয় বেশি হবে, কিন্তু তার 2.5 লক্ষ কোটি টাকা খরচ করবে রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ বেতন, পেনশন, সুদ। তার মাত্র 1 লক্ষ কোটি টাকা থাকছে, যা 150টা প্রকল্পে খরচ করতে পারো, যার জন্য আজকে কিছুই বাড়ছে না। শিক্ষা, স্বাস্থ্য, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তারপরে প্রধানমন্ত্রী কৃষি শস্য যোজনা, ইউরিয়া সাবসিডি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক, প্রধানমন্ত্রী 100 দিনের প্রকল্প, আসলে কার্যত বাড়েনি। এই কথা আমি এখনো বলছেন যে যে প্রশ্ন রেখেছেন সেটা আসলে আইওয়াস বলছেন দেবনানন্দ। আমি অবশ্যই সরলদার কাছে আসবো, কিন্তু তার আগে দেখি শুধু আমি আসবো দেবনানন্দ দেখি মধুবনী শাড়ি পরে জনমোহিনী বাজেট পেশ করলেন আজকে নির্মলা সীতারামন। শুধু আয়কর ছাড় উপহার দিলেন এমনটা নয়, পাশাপাশি প্রবীণদের কথা খেয়াল রাখলেন, ক্যান্সার সহ একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমালেন এবং আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাজেটে ভরিয়ে দিলেন বিহারকে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বড় চমক। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক, শ্রমিক, তরুণ, বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন নির্মলা সীতারামন। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিলেন।
দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদিমুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রাখলেন। আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। जहां तक बजट पे आए, ये वही पुराना बजट है जो पिछले 10 सालों से हम सुनते आ रहे हैं, जहां पर शब्दों के अलावा न गरीब को कुछ मिलता है, न किसान को कुछ मिलता है, न मध्यम वर्ग को कुछ मिलता है। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে বড় ঘোষণা করলেন। 12 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত হবে। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছিল। এবার সেই নিয়মের কোনো পরিবর্তন করেননি তিনি। ফলে বেতনভোগীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরি খুলে দিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত বিমায় এফডিআই এর সর্বোচ্চ মাত্রা ছিল 74%। এবার তা বাড়িয়ে 100% করা হলো। দেশের মেডিকেল কলেজগুলিতে 5 বছরে 75,000 আসন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির কথা জানালেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দিতে 500 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে সেন্টার ফর এক্সেলেন্স। 2014 সালের পর তৈরি 5টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি হবে। ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলো। इस बजट में गरीब और किसान का कल्याण है, वंचितों का सम्मान है और नारी शक्ति और मध्यम वर्ग का उत्थान समाहित है। हमारा बजट इस प्रकार से कहा जाए तो ये आम व्यक्ति का बजट है, सिटीजन सेंट्रिक बजट है। পাল্টা রাহুল গান্ধী দাবি করলেন এই বাজেটের মধ্যে দিয়ে বুলেটের ক্ষতে ব্যান্ডেড লাগানো হলো। বিশ্বজোড়া অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আমাদের আর্থিক সংকট দূর করতে হলে আমূল নীতিগত পরিবর্তনের প্রয়োজন ছিল, কিন্তু এই সরকার বুদ্ধির দিক থেকে দেউলিয়া হয়ে গেছে। আজকে এই দিল্লির প্রান্তে কৃষকরা মাসের পর মাস অনশন করছে, তাদের কথা কি ভাবা হলো? তাদের কথা ভাবা হলো না। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আগুন, সেগুলো কমানোর কোনো কথা কি ভাবা হলো? ভাবা হলো না। আজকে বেকার যুবকদের জন্য কোনো ব্যবস্থা, তার কথা কি ভাবা হলো? এখন আর কোনো গল্প নেই। নির্মলা সীতারামনের এই বাজেটের মধ্যে মোদিনমিক্সের ছায়া দেখতে পেয়ে কুর্নিশ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মোদিনমিক্সকে স্যালুট। 2025 সালের বাজেটে জ্ঞানের ওপর ফোকাস করার জন্য নরেন্দ্র মোদীজি ও নির্মলা সীতারামনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা দেখলাম নতুনত্বের ছাপ, প্রযুক্তি থেকে নীতি সব ক্ষেত্রেই যুগান্তকারী সংস্কারবাদী পদক্ষেপ, যা সমাজের সকল শ্রেণীকে সুবিধা দেবে এমন একটি বাজেট। এবং এই বাজেট দেখার পর আমরা বলতে চাই যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। অর্থমন্ত্রী জানিয়েছেন, অনলাইন ডেলিভারি কর্মীদের পরিচয়পত্র সরকারি পোর্টালে নিবন্ধিত করা হবে। এবিপি আনন্দ।